স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। জুলাইয়ের উপাখ্যান দিয়ে বাংলা বর্ষবরণের সমাপনী। রাতের আকাশে ভেসে উঠল আবু সাইদ মুগ্ধ। দৃষ্টিনন্দন লেজার ও ড্রোন শোয়ে মুগ্ধ হাজারো দর্শক। সরবরাহ নিশ্চিত না করে গ্যাসের দাম বাড়ানো হঠকারী সিদ্ধান্ত। পণ্যের দাম বাড়ার পাশাপাশি রপ্তানিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। আগামী 5 বছরের মধ্যে বিশ্বের ষষ্ঠ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা। কর্মসংস্থানের মাধ্যমে মৌলিক চাহিদা নিশ্চিতে জোর বিশেষজ্ঞদের। খুলনায় বেপরোয়া, দীর্ঘদিন পালিয়ে থাকা ও জামিনে ছাড়া পাওয়া চিহ্নিত সন্ত্রাসীরা। 6 মাসে বিভাগের 10 জেলায় হত্যা 206। পুরোপুরি সক্রিয় নয় পুলিশ। ফেনীর সোনাগাজীতে জেগে ওঠা 40,000 একর জমির বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। ক্ষতিগ্রস্ত কৃষি ও মৎস্য খাত, নিরুত্তাপ প্রশাসন। এবং নোয়াখালীর সুবর্ণচরে পানির তীব্র সংকট। 80 ভাগের বেশি গভীর অগভীর নলকূপে মিলছে না সুপেয় পানি। ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। রাতের আকাশে ভেসে উঠল আবু সাইদ মুগ্ধ। জনতা মুগ্ধ হয়ে উপভোগ করেন বুক চিতিয়ে দাঁড়ানো শহীদ আবু সাইদ ও পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মে অ্যাভিনিউয়ে প্রথমবার দৃষ্টিনন্দন লেজার ও ড্রোন শোর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়া শ্রোতারা উপভোগ করেন উন্মুক্ত কনসার্ট। বাংলা নববর্ষ উদযাপনে মানিক মিয়া এভিনিউয়ে ছিল ব্যতিক্রমী আয়োজন, লেজার ও ড্রোন শো। চীনা দূতাবাসের কারিগরি সহায়তা ও সরকারের সহযোগিতায় এর আয়োজন করে শিল্পকলা একাডেমি। নববর্ষের এই আয়োজন উপভোগে ছিল হাজারো মানুষ। সন্ধ্যা 7টায় শুরু হয় লেজার ও ড্রোন শো। এতে 1971 থেকে 2024 পর্যন্ত সময়কে তুলে ধরা হয় নানা প্রতিকৃতির মাধ্যমে। এর আগে বেলা 3টা থেকে শুরু হয় উন্মুক্ত কনসার্ট। কনসার্টের জন্যই পুরো ফ্যামিলি নিয়ে অনেক মজা করতেছি। বিশেষ করে ওনাদের গানগুলো আমাদের অনেক ভালো লাগে। আজকের অনুষ্ঠানটা আমাদের জন্য অনেক আনন্দময়, কারণ আমরা জুলাইয়ের এই একটা হতাশের পরে এই প্রোগ্রামটা আমাদের অনেক দরকার ছিল। অনেক ভালো, অনেক মজা হয়েছে, আমি অনেক খুশি। শোতে আরও দেখানো হয় 24-এর বীর, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। অনেক সুন্দর লাগছে, অনেক বাংলাদেশের এই প্রথম চায়না আমগো অনেক একটা সুন্দর একটা উপভোগ করতে দিচ্ছে আমাদের। পয়লা বৈশাখ আমরা অনুষ্ঠানটা খুবই উপভোগ করেছি। আমাদের জন্য এটা সেরা ছিল। এখানে ব্যান্ড আছে, সাংস্কৃতিক আছে, সব দিক থেকে অনুষ্ঠানটা সেরা। কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে ছিল উপচে পড়া ভিড়। বৈশাখ মানেই এদেশের সবচেয়ে রঙিন সার্বজনীন উৎসব। সংস্কৃতির নানা রঙে রঙিন হয়ে ওঠে বৈশাখের উদযাপন। শেষ প্রহরে প্রতিটি বাঙালি মিলেছে সঙ্গীতের মোহনায়, যে সুর দিয়েছে সবাইকে নতুন বছরের শুভবার্তা। মানজুমা ফজলিলিমা, ডিবিসি নিউজ, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। সরবরাহ নিশ্চিত না করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সুচিন্তিত হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। আইএমএফের চাপে সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে বলেও মনে করেন তারা। শিল্প মালিকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্যাস নির্ভর শিল্পে উৎপাদিত পণ্যের দাম বাড়বে, সেই সাথে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। দফায় দফায় গ্যাসের দাম বাড়িয়েও শিল্পে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে পারেনি বিগত সরকার। ফলে তীব্র জ্বালানি সংকটে রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেও নতুন শিল্পের পাশাপাশি পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে গ্যাসের দাম 33% পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শিল্প মালিকরা বলছেন, এর ফলে সরকারের রাজস্ব নয়, বরং দুর্নীতি বাড়বে। আপনাদের মধ্যে আছে ঝামেলার লোক, আমাদের মধ্যে আছে ঝামেলার লোক, উভয় পক্ষে মিলে তখন সুযোগ সুবিধা নেয়। পণ্যের দাম তো অবশ্যই বাড়বে। আর প্যাকেট কত ছোট করব। একবার ভ্যাট বাড়াইবেন তখন আমি প্যাকেট ছোট করব, আবার গ্যাসের দাম বাড়াইবেন না এটাতে আমরা ছোট করব, বিদ্যুতের দাম বাড়াবেন না এটাও আমরা প্যাকেট ছোট করব। কয়েকদিন পরে দেখা যাবে শুধু প্যাকেট আছে, বিস্কিট নাই। অভ্যন্তরীণ শিল্পের পাশাপাশি আরও চাপে পড়বে দেশের রপ্তানি শিল্প। বায়ার কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস দিচ্ছে না।
বরঞ্চ যখন শ্রমিকের বেতন কম ছিল, পাওয়ারের দাম কম ছিল, আমাদের যেরকম প্রাইস ছিল এখনও সেই প্রাইসটা। বায়ার যদি আমরা বায়ারকে কিছু বলতে যাই, বায়ার চলে যাবে অন্য দেশে। কারণ আমাদের মূল হলো কি, আমাদের ম্যান পাওয়ারটা হলো আমাদের মূল সম্পদ। তা আমরা পাওয়ার বেশি দিয়ে কিনি না কম দিয়ে কিনি, এটা কিন্তু বায়ার বুঝতেছে না। এটি সুচিন্তিত সিদ্ধান্ত হয়নি মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, এর ফলে রড, সিমেন্ট, সার, সিরামিক, বেকারি পণ্য সহ গ্যাস নির্ভর শিল্পের উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে। একই সেক্টরে একটা শ্রেণীর জন্য একটা রেট, আরেকটা শ্রেণীর আরেকটা রেট, এটা বিভ্রান্তিকর। এইভাবে দাম বাড়ানোটা ঠিক হয় নাই। আর তাছাড়া এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কিছুদিন ওয়েট করতে পারতো। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যারা অনেক কিছু চিন্তা করে তাদের হাতেই ছেড়ে দিতে পারতো। বাট আমার ধারণা এখানে বোধহয় IMF-এর চাপ ছিল। শিল্প মালিকদের সাথে আলোচনা না করেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিক এবং বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। উন্নত জীবনযাপনের আশায় রাজধানীতে পাড়ি জমাচ্ছে মানুষ। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জনশুমারিতে রাজধানীর বর্তমান জনসংখ্যা 1 কোটির বেশি বলা হলেও বাস্তবে 2 কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজধানীতে যে হারে মানুষের সংখ্যা বাড়ছে তাতে আগামী 5 বছরের মধ্যে বিশ্বের 6ষ্ঠ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা। রাজধানীর তেজগাঁও ফ্লাইওভারের নিচে ঘর বেঁধেছেন ছিন্নমূল কিছু মানুষ। এখানে তাদের জন্য নেই সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার বা গোসলের ব্যবস্থা। পথের ধারে খুপড়ি ঘরে মাথা গুঁজে থাকা, ফুটপাতে বেড়ে উঠছে সন্তানেরা। কিন্তু কেন? ঢাকা শহরে আছি 85 বছর পরে। ঢাকা শহরে গেলে একদিনে 10 টাকা দিব, 5 টাকা দিব, 15 টাকা দিব, বাজার করে আল্লাহ খাওয়াবো। পোলা পান নিয়ে জিবুতলে রাসর করে ধরে খাই, ডাল চাল আল্লাহ যা মিলে তাই খাই। বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত বছরে বাংলাদেশের প্রায় 18 লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। ভিটে মাটি সব হারিয়ে নিঃস্ব এ মানুষগুলোর বড় একটি অংশের গন্তব্য হয়ে ওঠে রাজধানী। জনশুমারি 2022 বলছে, ঢাকা শহরে 1 কোটি 2 লাখের বেশি মানুষ বাস করছে, যদিও বাস্তবে তা 2 কোটির কাছাকাছি বলে ধারণা বিশেষজ্ঞদের। গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, তার আগে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দারিদ্র্য। কিন্তু এখন বর্তমান সময়ে এসে লক্ষ্য করতে পারছি নতুন আরেকটি কারণ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন। ঢাকার যে আয়তন, সেই আয়তনের সাথে জনসংখ্যার যে ঘনত্ব, আমি দেখতে পাচ্ছি যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য মাত্রায় নেই। সমন্বিত যে পরিকল্পনা থাকা দরকার ছিল, সেই পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে। বৈশ্বিক বসবাসের উপযোগিতা সূচকে ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিবেচিত। ন্যূনতম নাগরিক সুবিধার বাইরে থাকছেন বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় রাজধানীকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা। ফলে বিকেন্দ্রীকরণ শুধু খাতা কলমে না, আমি একটা উপজেলা ঘোষণা করলাম অথবা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন ঘোষণা করলাম, সেগুলো দিয়ে হবে না। যেই ধরনের প্রসেসের মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়েও সেবাগুলো সেখানে উপস্থাপন করতে হবে এবং এটা ধাপে ধাপে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের সরকারের পরিকল্পনা এবং আমাদের স্থানীয় সরকার পরিকল্পনাগুলোর মধ্যে এগুলো রাখতে হবে। কর্মসংস্থানের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জোর দেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তুচ্যুত মানুষদের রাজধানীতে পাড়ি জমানো বন্ধের কোনো উপায় নেই, যতক্ষণ না আমরা তাদেরকে ঢাকা বিমুখ করে অন্যান্য জায়গার দিকে আকৃষ্ট করে পুনর্বাসন করতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়া আগামী 2রা মে হল খোলা হবে এবং 4 মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে হল খোলার দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুর থেকে তারা সেখানে অবস্থান করছেন। সভায় গত 19 ফেব্রুয়ারি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় গত 18 ও 19 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা এখনও তাদের পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন। বেদখল হয়ে যাচ্ছে ফেনীর সোনাগাজীর দক্ষিণে জেগে ওঠা চর। 40,000 একর জমির অর্ধেকই নানা অজুহাতে দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। সচেতন মহল বলছেন, এমন দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল, প্রাণী ও মৎস্য খাত। দখলদারদের তালিকা করে উদ্ধার অভিযান চলছে, দাবি প্রশাসনের।
2012 সালে ফেনী নদীর বাঁক সোজাকরণ প্রকল্প বাস্তবায়নের পর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে জেগে ওঠে বিস্তীর্ণ চর। চরে গড়ে ওঠে গবাদি পশুর চারণভূমি ও ফসলের মাঠ। বসতি স্থাপন করেছেন নদী ভাঙনে বাস্তুহারা মানুষ। তবে এসব চর এখন দখল করছে ফেনী ও মিরসরাইয়ের প্রভাবশালীরা। এতে ক্ষোভ বাড়ছে জনমনে। অবৈধভাবে ফকল-ফকারি আমাদের অত ছটাক নষ্ট করে দিয়েছেন। এখানে ফকল-ফগুলো হওয়াতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে। চর খন্দকার মৌচার 22 একর জমি হারিয়েছেন মাহতাবুর রশিদ। স্থানীয় প্রভাবশালীরা সেখানে মাছ চাষের প্রকল্প করেছে বলে অভিযোগ তার। এছাড়া দখল স্থাপনা ও নদীপথ আটকে পড়ায় কমছে চারণভূমি, সংকটে পড়ছেন গবাদি পশুর খামারিরা। আমাদের এখন বস গরু চড়াইতে চলাফেরা করতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আগের নদী অনেক বড় ছিল, এখন নদী মরে গেছে, স্রোতের গতিবেগ কমে গেছে, মাছের কারণে নাই, মানুষ ব্যবসা বাণিজ্য করতে শান্তি পাইতেছে না। সচেতন মহল বলছেন প্রশাসনের দুর্বলতার সুযোগে দখলদারদের সাহস বাড়ছে। প্রায় সময় কৃষকরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধর্ণা দেন, উপজেলা প্রশাসন জেলা প্রশাসনে গিয়ে তাদের জমিগুলো পুনরুদ্ধারের জন্য, কিন্তু ওই জায়গা থেকে আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। তবে প্রশাসনের দাবি তালিকা করে অভিযান চালানো হচ্ছে। আমরা মোটামুটি বেশ কঠোর অবস্থানেই আছি। আমরা যে আরো সুশৃঙ্খল ভাবে যে তালিকা করা হচ্ছে এবং আমরা প্রচলিত আইনে তাদের মামলার প্রস্তুতিও নিচ্ছি। ক্রমাগত চর দখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ। ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরাও। ডিবিসি নিউজ ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। শুষ্ক মৌসুমের শুরুতেই খাল, বিল, পুকুরে পানি নেই। অগভীর নলকূপেও মিলছে না পানি। সুপেয় পানি সহ গৃহস্থালী কাজে ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার অবস্থা। সমস্যার সমাধানে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয়দের দাবি দ্রুত বাস্তবায়ন। তীব্র গরম, অনাবৃষ্টি, প্রচণ্ড তাপপ্রবাহে মাঠঘাট ফেটে চৌচির। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরের খাল, বিল, পুকুরসহ জলাশয়গুলো পানিশূন্য। ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারে ৮০% বেশি অগভীর নলকূপেও মিলছে না পানি। সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে পানির সংকট। দিন যত যাচ্ছে ততই সংকট যেন আরো তীব্র হচ্ছে। গেল 2 মাস ধরে পানির অভাবে দুর্বিষহ জনজীবন। আমরা অনেক দূর থেকে পানি আনি খাইতে হয়, তারপর ময়লা পানি ব্যবহার করা লাগে, খাওয়ার পানি, রান্নার পানি, গোসলের পানি, সবগুলাই অপরিষ্কার পানিগুলা ব্যবহার করা লাগে। কোনো ডিপ কল, কোনো পুকুরে পানি নেই। যা কদূর আছে 2, 4, 5 জনে 20 জনে গোসল করলে ও পানিটা একেবারে কাঁচা হয়ে যায়, আর খাবার পানি নাই। এমন পরিস্থিতিতে খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। পান করার পাশাপাশি দূষিত পানিতে গোসল করে ডায়রিয়া সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, শুষ্ক মৌসুমে বেশ কয়েক বছর ধরেই পানির সংকট থাকলেও নির্বিকার প্রশাসন। সেই ভাদ্র মাস থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, যার কারণে পুকুরেও পানি নেই, কলেরও পানি উঠে না, একটা সংকট। গোসল করলে মাথাতে কাঁচরা হয়ে যায়, মাথাটা চুলকায়, গাতে সমস্যা দেবা দেয়। অবৈধ সেচ পাম্প বন্ধ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে সুবর্ণচরের পানির সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় প্রশাসন। একক পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করলে এখানে আসলে পানির অপচয় হয়। এই জন্য বেশি পরিবার একসাথে কিভাবে অল্প খরচে পানি পাবে বা পানির সুবিধা পাবে সেটি আমরা কথা বলছি এবং ওনারা এই বিষয়ে কাজ করছেন। সংকটের সময় সরকারের সরবরাহ করা পানি প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তাই দ্রুত দীর্ঘস্থায়ী সমাধান চায় সুবর্ণচরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়ার বস্তিতে লাগা আগুন আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর। ভোরে গোয়ালপাড়ার ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে 5টি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনেই পুড়ে যায় বেশ কয়েকটি ঘর। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নার চুলা থেকে এই আগুন লাগতে পারে। মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে 58 দিনের সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা, যা চলবে 11 জুন পর্যন্ত। প্রজনন মৌসুমে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ মাছ রক্ষায় প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য সমুদ্রের মাছ ধরায়
নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার। এবছরও ভারতের। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নেব দৈনিক প্রথম আলোর অন্যতম প্রধান শিরোনাম, উৎসবের আমেজে নতুন বছর বরণ, নববর্ষ উদযাপন নিয়ে করা হচ্ছে প্রতিবেদনটি। গ্রাম থেকে শহর সর্বত্রই ছিল উৎসবের আমেজ, উৎসবের রঙে রাঙিয়েছেন অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও। ধর্মবর্ণ নির্বিশেষে দেশের মানুষ সর্বজনীন এই উৎসবে অংশ নিয়ে বর্ষবরণের আনন্দে মেতে ওঠেন। সমকাল, হাজার বছরের সংস্কৃতি সীমায় আবদ্ধ করা যাবে না। বাংলা নববর্ষ উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সাক্ষাৎকার নিয়েছে দৈনিক সমকাল। তার বক্তব্যেরই একটি অংশ এখানে রয়েছে। যুগান্তর, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মিশরের, প্রত্যাখ্যান করল হামাস। যেই শর্ত দেওয়া হয়েছে প্রস্তাবে, নিরস্ত্র করার শর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে মিশর, কিন্তু সেই নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। কালবেলা, কুয়েটের ৬০ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২রা মে। গেল ফেব্রুয়ারিতে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। এছাড়া সিন্ডিকেট ৪ঠা মে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরু হবে। গতকাল সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিন, আলোচনা ঐক্যের মাধ্যমে রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে। গতকাল চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় তিনি তার এই আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে এবং ঐক্যেরও আশাবাদ তিনি ব্যক্ত করেন। ইত্তেফাক, মধ্যরাত থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ। সমুদ্রে মাছ ধরায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবার প্রথমবারের মতো এবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়েছে। সেই বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। কালের কণ্ঠ, দেশে অমঙ্গল নেই, যেটুকু আছে তাও দূর হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেছেন, তার বক্তব্য নিয়ে করা হচ্ছে এই প্রতিবেদনটি। বণিক বার্তা, রাজস্ব আহরণ ও বিনিময় হার ইস্যুতে কঠোর IMF, শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তি পাবে কি বাংলাদেশ? একটু কয়েকটা লাইন পড়তে চাই এই প্রতিবেদনটি থেকে। ঋণ কর্মসূচির অধীনে বেশ কিছু শর্ত সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। রাজস্ব আহরণ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজার ভিত্তিক করাও, নিট রিজার্ভ সংরক্ষণ সংক্রান্ত শর্ত পূরণের ক্ষেত্রে বাংলাদেশে রয়েছে বেশ দুর্বলতা। চতুর্থ, বর্তমান চলমান মিশনে বেশ কঠোর অবস্থানে রয়েছে IMF। এসব গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে না পারলে ঋণের কিস্তির অর্থ না পাওয়ার শঙ্কা রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। চলে যাচ্ছি ইংরেজি পত্রিকাগুলোতে। প্রথমে আছে দ্য ডেইলি স্টার, ট্রিবিউট টু জুলাই আপরাইজিং, ড্রোন শো লাইটস আপ ঢাকা স্কাই। বাংলা বর্ষবরণের যে আয়োজন ছিল গতকাল, সেই আয়োজনের ড্রোন শো নিয়ে মানিক মেভিনিতে যেটি হচ্ছে সেটি নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। এরপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ফখরুল কলস ফর ন্যাশনাল ইউনিটি টু রিজলভ ইলেকশন রোড ম্যাপ। গতকাল দেশে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমকে, আলোচনা ঐক্যের মাধ্যমে রোড ম্যাপ সহ সমাধানের কথা, বিভিন্ন সমস্যার সমাধানের কথা, সেই বিষয়ে প্রতিবেদন করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এরপর আছে দ্য ডেইলি অবজারভার, নববর্ষ কনসার্ট অ্যাট মানিক ম্যাভিনিউ ড্রজ হিউজ ক্রাউডস। অর্থাৎ আবারও গতকাল বাংলা বর্ষবরণের আয়োজন নিয়ে করেছে দ্য ডেইলি অবজারভার তাদের প্রতিবেদনটি, অন্যতম প্রধান প্রতিবেদনটি। এবং সবশেষ দ্য নিউ এজও একই বিষয় তাদের এই প্রতিবেদনটি করেছে, পহেলা বৈশাখ সেলিব্রেটেড উইথ ফেস্টিভিটি অ্যাক্রস বাংলাদেশ। এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।